বলবো হচ্ছিল অভিজ্ঞতা থেকে, প্রায় 24 থেকে 25 বছর পরিবেশ আন্দোলনের সঙ্গে হচ্ছিল যুক্ত। নানা অভিজ্ঞতা, নানা তিক্ততা। একটা রাষ্ট্রের দর্শন লাগে, রাষ্ট্রে যদি দর্শন না দেখাতে তাহলে নগর দর্শন কোনোভাবেই কাজ করার আমরা হচ্ছিল আশা করতেই পারি না। যে রাষ্ট্রে বা যে রাষ্ট্রের মানুষগুলো কোনো দর্শনের উপর প্রতিষ্ঠিত না, সেই রাষ্ট্রের কাছ থেকে, সেই রাষ্ট্রের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা আসলে ভালো কিছু, ওই যে আমরা বলি সংস্কৃতির পরিবর্তনের কথা বলি, শিক্ষার পরিবর্তনের কথা বলি, পরিবেশের পরিবর্তনের কথা বলি, সেই জায়গায় কিন্তু আমরা হচ্ছে পাবো না। এখানে যারা বসে আছেন সবাই নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অভিজ্ঞতার জায়গা থেকে কিন্তু কথাগুলো হচ্ছিল বললেন, তিক্ততা এবং তারা এই জিনিসগুলোকে হলো ফিল করছেন। আমি আসার আগে আমরা কয়েকদিন থেকে ভাবছিলাম আমরা এই বছরের 13ই জানুয়ারি আমরা একটা হলো বিশেষ সম্মেলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা একটা বিশেষ সম্মেলন করেছিল, স্থায়িত্বশীল নগরায়ন সমস্যা এবং সমাধান। সেই সম্মেলনে এখানকার অনেকে উপস্থিত ছিলেন এবং এখন উপদেষ্টা পরিষদে আছে 4 জন উপদেষ্টা এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তাদের রেকমেন্ডেশন, তাদের পরামর্শ কিন্তু এই বইয়ের মধ্যে হচ্ছিল আছে। অর্থাৎ এই নগর সমস্যার সমাধানের জন্য নট অনলি ঢাকা কি সমাধান করা উচিত তার একটা ইস্তেহার এই বইটার মধ্যে আছে। ফলে আমরা নগরটাকে একটা কেন্দ্রীভূত উন্নয়নের ফলে আজকে নগরের এই অবস্থায় 2023 সালের হিসাব অনুযায়ী আমাদের ঢাকা শহরের লোক সংখ্যা প্রায় 2,23,00,000। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে হচ্ছে এই ঢাকা শহরে প্রায় 38,000 হচ্ছিল মানুষ। পৃথিবীর কোথাও এরকম এই নেই। ফলে এই যে জনসংখ্যার ভারে এই ঢাকার এই যে সমস্যাগুলো হচ্ছিল কথা বললো, সেই সমস্যার পরিকল্পিত না থাকাতে আমি এই সমস্যাগুলোর মধ্যে আমি নিমজ্জিত হয়ে পড়ে যাচ্ছি। ফলে কি আমাদের মৌলিক চাহিদা, আমার পরিবেশ দূষণ, অত্যধিক যানজট, জলবদ্ধতা, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, নানা ঘটনা কিন্তু আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে। আজকে ঢাকা শহর অনেকে বললেন যে নগর, নষ্ট নগর, নন্দিত নগর, দূষিত নগর, জলবদ্ধতার নগর, নানা গুণে গুণান্বিত আমরা এই ঢাকা শহরকে করতে পারি। সেই ঢাকা শহরে আমরা বসবাস করি। ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার যেই নৌ আছে, 4টি নদী আছে, পৃথিবীর কোথাও নেই। আমরা অনেক ফ্লোটিং মার্কেটের কথা শুনি, নোংরা দুর্গন্ধ মার্কেটগুলোতে কিরকম ভাবে পর্যটন শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ ঢাকার চারপাশে নদীগুলোকে আমরা এখনো রক্ষা করতে পারতেছি। এখানে মিহিরদা বসে আছেন, বুড়িগঙ্গার পাড়ে গিয়ে কান্নাকাটি করতেন বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য। এখন বুড়িগঙ্গা থেকে শুরু করে শীতলক্ষা, ধলেশ্বরী, বালু, তুরাগ সব শেষ। ঢাকা শহরে 43টা খাল ছিল। আমার এখনো মনে পড়ে, এই যে স্টুডেন্ট অবস্থা থাকায় প্লে কার্ড লিখে শাহবাগ প্রেস ক্লাবের সামনে আমরা কত দাঁড়িয়েছি। ঢাকা শহরের খালগুলোকে আমরা এখনো উদ্ধার করতে পারিনি। এখন একটা উদ্যোগ আসছে ব্লু নেটওয়ার্কের জায়গাটা, আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের পরামর্শ সেই জায়গাটা দিচ্ছি। তাহলে এই জায়গাটা করবে কি? পুরানটাকে বলে 300 পুকুর নাই। আজকে আগুন লাগলে আমি জাস্ট কয়েকটা এই গত 10 বছরের যদি আগুনের অগ্নিকাণ্ডের রানা প্লাজা থেকে শুরু করে সবটা জায়গায় লাস্ট আমরা বেলি রুটে দেখলাম পারি নাই। হাই রাইজ করছে কিন্তু আগুন নিবানোর জন্য যে আমার যে যন্ত্রাংশ সেটা না। বিল্ডিং, হোস্টেল তৈরি করার জন্য, হোটেল রেস্টুরেন্ট করার জন্য 10টি সংস্থার অনুমতি নিতে হয়, প্রত্যয়নপত্র নিতে হয়। কয়টা বিল্ডিং নিয়েছে? কারা দেখে এটা? রাজুক আর সিটি কর্পোরেশন। আদিল ভাই বলে গেলেন যে আমাদের ড্যাপ নিয়ে আবার আর একটা ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। যারা স্টেক হোল্ডার, যারা এই নগরটাকে ব্যবসায় পরিণত করতে চায়, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই নগরকে দেখতে চায়, আজকে তারা সেই কমিটিতে তাদের স্থান হয়। ফলে রাজুক বসে থাকে। তারা তো মনে করি আমরা তারা হলো একটা ডেভেলপার, কম দামে জমি অধিগ্রহণ করে, 3 দামে অধিগ্রহণ করে তারা বড় বড় মানুষদেরকে, ধনী মানুষদেরকে তারা প্লট দেয়। একজন 10 কাঠার প্লট, 20 কাঠার প্লট তারা না। রাজুক কি এখানে প্লটের ব্যবস্থা করতে আসছে? ফ্ল্যাটের ব্যবস্থা করতে আসছে? ঢাকা শহরে বসবাস যোগ্য করার জন্য আদিল ভাই বলে গেলেন কয়টা উদ্যোগ ওনারা নিয়েছেন। আমরা এই পরিবর্তিত পরিস্থিতির পর আমরা দেখলাম সিটি কর্পোরেশনে 2 জন প্রশাসক দিলেন। ওনারা নগর সম্পর্কে কি জানেন? ঢাকা শহরের জলবদ্ধতা, ওই নগর প্রশাসক একজন আমলা এসে এখানে বসেছেন, উনি কি পারবেন ঢাকা শহরের এই জলবদ্ধতা তৈরি করার জন্য? ওনার সেই ক্যাপাসিটিটা আছে, ওই জ্ঞানটা আছে। দক্ষিণ সিটি ধানমন্ডি খেলার মাঠটা, সেখানে আমার এখনো মনে আছে
2008 সাল থেকে এই মাঠটার জন্য আমরা আন্দোলন করতেছি। 2004 সালে যে ওপেন স্পেস আইনটা হয়েছে সেই ওই মাঠটাকে কেন্দ্র করে, ওখানে কোনো খালেদা জিয়া সেই সময় হলো প্রধানমন্ত্রী, কেস করার ফলে ওখানে উদ্বোধন করতে যান নাই মেলা, সেটা এখন ওপেন হয় না। আদিল ভাই বললেন ওখানে মাঠে যাওয়া যায় না। ওখানকার আর একটা তারা আমাদের সঙ্গে বলছে আমরা হলো বসবো কিরকম ভাবে তৈরি করা যায়। মাঠগুলো নিয়ন্ত্রণের জন্য কিভাবে পরিচালিত হবে সিটি কর্পোরেশনের নিয়ম আছে। সিটি কর্পোরেশনের উত্তরে যে হলো স্টেট অফিসার, তাকে আমি বললাম যে আপনারা একটা উপদেষ্টা দরখাস্ত, একটা সুপারিশ নিয়ে আসেন। আমি তাহলে আপনি ওখানে বসে আছেন কেন? আপনি তো কাস্টডি ওই মাঠে, আপনার উপদেষ্টার সুপারিশ আমাকে নিয়ে যেতে হবে কেন? আজকে সেই জায়গাটাই আমরা হচ্ছিল চলে যাচ্ছি। অনেকগুলো সুপারিশ রসুল ভাই হচ্ছিল দিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থার কথা হচ্ছে, ধনী পুষ্ট পাপ দুষ্টতায় আমাদের আজকে হচ্ছিল না। এই যে এলিভেটেড এক্সপ্রেস করলো কত পার্সেন্ট? আমরা দেখলাম যে 8% মানুষ প্রাইভেট কার এখন হচ্ছে বিকাশ আর একটা গাড়ি দিয়েছে। 8% মানুষের জন্য আপনি 10-12 হাজার কোটি টাকা হলো খরচ করলেন। নগর পরিষদ, নগর বাস, পাবলিক বাসের জন্য বিশেষজ্ঞরা হল বলছে 2000 কোটি টাকা খরচ করলে আমাদের ঢাকা শহরের অনেক যানজট আমরা হচ্ছে কমাতে পারবো। কিন্তু আপনি 2000 কোটি দিচ্ছেন না, আপনি 12,000 প্রজেক্ট আপনি হচ্ছে করতেছেন। ফলে এই যে অবস্থা, আপনারা কয়েকদিন আমরা হলো হিট ওয়েভের মধ্যে হলো করলাম ঢাকা শহরে, সবাই অতিষ্ঠ হয়ে গেছে। জাগরণ, কোন জাগরণ যে করতে হবে, পলিটিক্যাল কথা বলেন নাই, উনি কোনো আদর্শের কথা বলেন নাই, কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা আমাদের থাকতে হবে। আদিল ভাই লাস্ট বললেন যে ঢাকা শহরের প্রত্যেকটা মাঠ আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকা শহরের ওসমানী উদ্যান, এই এলাকার একটা হলো ওসমানী উদ্যানের 12টা বাজায়। আমরা ঢাকা শহরের যে মাঠগুলো এখনো আছে, যেগুলো দখল আছে, আমরা চেষ্টা করতেছি সেই মাঠগুলোকে হলেও যদি মব জাস্টিস করতে হয়, এই ওপেন স্পেস আমরা এটা হলো রক্ষা করতে চাই। মব জাস্টিস হবে আমাদের পরিবেশ প্রকৃতি রক্ষা করার জন্য, আগামী মানুষের হচ্ছিল জন্য। সবাইকে ধন্যবাদ।